ভিডিওতে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে জীবন বিজ্ঞানের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে দিয়েছে মিথজীবী ও পুষ্টি দেখা যায় নিচের কোন উদ্ভিদে? লাইকেন। দুইতে দিয়েছে ছবিতে, এখানে এই ছবিটায় এই যে এর ছবি, এ লেখা, কোষ অঙ্গাণুগুলির মধ্যে কোন কোষ অঙ্গাণুটি সালোক সংশ্লেষের সঙ্গে সম্পর্কিত? এটা হবে সি, এটা প্লাস্টিড। তিনে দিয়েছে মানব হৃৎপিণ্ডের রক্ত প্রবাহ একমুখী করতে কে সাহায্য করে? কপাটিকা। 4 কোন জোড়াটি সঠিক? গ্লাইকোলাইসিস, মাইটোকন্ড্রিয়া। 5 অতিরিক্ত শ্বাসযন্ত্রের সাহায্যে শ্বাসকার্য চালায় কোন মাছ? শিঙি মাছ। শিঙি মাছ, এটা হলো বিভাগ ক। এবার বিভাগ খতে আসি। 2 এর আয়তে দিয়েছে বদ্ধ সংবহন তন্ত্রের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এই যে বদ্ধ সংবহন বৈশিষ্ট্য, একটি বৈশিষ্ট্য বলেছে বদ্ধ সংবহনে রক্ত প্রবাহের গতি এবং রক্তচাপ বেশি হয়। এছাড়া আছে জালিকা থাকায় রক্তের সঙ্গে কলাকোষে সরাসরি যোগ থাকে না। 3 হৃৎপিণ্ডে উন্নত আর অনুন্নত উভয়ই, হৃৎপিণ্ড উন্নত আর অনুন্নত উভয়ই হতে পারে। 2 দিয়েছে এ শ্রেণীর রক্তে উপস্থিত অ্যাগ্লুটিনিনের নাম হচ্ছে বিটা। 3 দিয়েছে অবস্থানের ভিত্তিতে সাইনোভিয়াল তরলের সঙ্গে সেরিব্রোস্পাইনাল তরলের পার্থক্য উল্লেখ করো। সেরিব্রোস্পাইনাল তরল হচ্ছে মানুষের মস্তিষ্কে থাকে। সিএসএফ মানে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, মানে এটা হচ্ছে মানুষের মস্তিষ্কে থাকে। আর সাইনোভিয়াল তরল হচ্ছে এই যে সচল অস্থিসন্ধি, কাঁধ, কনুই, হাঁটু প্রভৃতির গহ্বরে যে তরল থাকে সেটাই হচ্ছে সাইনোভিয়াল তরল। আর মস্তিষ্কের প্রকোষ্ঠগুলিতে সুষুম্না কাণ্ডের কেন্দ্রীয় নালীতে আর মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডকে ঘিরে থাকা সাব অ্যারাকানয়েড স্থানে যে বর্ণহীন স্বচ্ছ সামান্য ক্ষারীয় প্রকৃতির পরিবর্তিত কলারস উপস্থিত থাকে তাকেই বলা হয় সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা মস্তিষ্ক মেরুরস। 3 আছে শূন্যস্থান পূরণ। আয়তে বলেছে অভিস্রবণের সময় অর্ধবৃত্ত পর্দার মধ্য দিয়ে দ্রাবক অণু চলাচল করে। 2 কাণ্ডে উপস্থিত কিউটিকলের মাধ্যমে বাষ্পমোচন ঘটে। 3 চর্মশিল্পে চামড়া পাকা করার কাজে ট্যানিন ব্যবহার করা হয়। 4 ঠিক ভুল। আয়তে বলেছে রক্তে শর্করার মাত্রা বাড়লে আর্থ্রাইটিস ঘটে। ভুল। 2 মানবদেহের পাকস্থলীতে অ্যামাইলেজ উৎসেচক শর্করা জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। ভুল। 3 ব্যাপন প্রক্রিয়া পদার্থের অণু বা আয়নগুলি বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে ছড়িয়ে পড়ে। ঠিক। 5 আছে স্তম্ভ মেলানো। আয়তে ক্ষারধর্মী লবণাক্ত তরল কলা হবে রক্ত। 2 যকৃৎ হচ্ছে পিত্ত। 3 বৃক্ক হলো দেহে জলের সমতা বজায় রাখে। 4 বাকল মোচন হলো পেয়ারা। বিভাগ গতে আসি। আয়তে দিয়েছে উদ্ভিদ দেহকে সুস্থ রাখতে বাষ্পমোচনের 2টি ভূমিকা উল্লেখ করো। একটা হচ্ছে জল শোষণ। পাতায় বাষ্পমোচনের ফলে জাইলেম বাহিকায় জলে যে টান পড়ে তা মূলরম কর্তৃক জল শোষণে সাহায্য করে। 2 রসের উৎস। বাষ্পমোচনের ফলে পাতায় যে শোষণ চাপের সৃষ্টি হয় তা সরাসরি জলকে বা রসকে জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় পৌঁছতে সাহায্য করে, অর্থাৎ রসের উৎসতে সাহায্য করে। এছাড়া আছে অতিরিক্ত জল নিষ্কাশন। বাষ্পমোচন প্রক্রিয়ায় উদ্ভিদের মূল দ্বারা শোষিত অতিরিক্ত জল নিষ্কাশিত হয় বা শীতল রাখা। বাষ্পমোচন প্রক্রিয়ায় উষ্ণ প্রধান অঞ্চলের উদ্ভিদকে অপেক্ষাকৃত শীতল রাখে এবং প্রখর সূর্যালোকে কার্যত পাতাকে শুকিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। দিয়েছে সক্রিয় পরিবহনে দুটি শারীরবৃত্তীয় ভূমিকা উল্লেখ করো। সক্রিয় পরিবহন, এই যে কোষান্তর পরিবহনে সক্রিয় পরিবহনের ভূমিকা। 1 হচ্ছে কোষ পর্দায় অবস্থিত লেসিথিন বাহকের সাহায্যে কোষ বহিস্থ পরিবেশ থেকে আয়ন, ক্যাটায়ন ও অ্যানায়ন কোষের মধ্যে প্রবেশ করে। এই সময় এটিপি ভেঙে শক্তি নির্গত হয় যা আয়ন পরিবহনে সাহায্য করে। 2 সবুজ পাতার কোষে উৎপন্ন সুক্রোজ জাতীয় খাদ্য ফ্লোয়েমে সিগন্যালের মধ্যে জমা হওয়ার সময় এটিপি ভেঙে শক্তি উৎপন্ন হয় সক্রিয় পরিবহনে। 3 হচ্ছে সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন প্রভৃতি খনিজ লবণ মূলরম দ্বারা সক্রিয় পদ্ধতিতে শোষিত হয়। 3 দিয়েছে সালোক সংশ্লেষে রঞ্জক পদার্থের 2টি ভূমিকা উল্লেখ করো। এই যে রঞ্জক পদার্থ ক্লোরোফিল সালোক সংশ্লেষে ভূমিকা। সূর্যালোকের ফোটন কণা মধ্যস্থ শক্তি শোষণ করে ক্লোরোফিল উত্তেজিত হয় আর ইলেকট্রন ত্যাগ করে। উত্তেজিত ক্লোরোফিল জলকে আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিসে পরোক্ষভাবে সাহায্য করে। 2 হচ্ছে সক্রিয় ক্লোরোফিল থেকে নির্গত ইলেকট্রন বিভিন্ন ইলেকট্রন বাহকের মধ্য দিয়ে পরিবাহিত হওয়ার সময়
ফটোফসফোরাইলেশন পদ্ধতিতে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এটিপির মধ্যে সঞ্চিত করে। 3 ক্লোরোফিল নির্গত ইলেকট্রন নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট এনএডিপি প্লাস কে বিজারিত করে। সুতরাং ক্লোরোফিল সৌরশক্তির ফোটন কণা শোষণ করে সক্রিয় হয়। সক্রিয় ক্লোরোফিল জলের ফটোলাইসিস ঘটায় এবং সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে এটিপির মধ্যে আবদ্ধ রাখে। ওটা গেল ক্লোরোফিলের ভূমিকা। এছাড়া আছে ক্যারোটিনয়েডস। তো এখানে সালোক সংশ্লেষের ভূমিকা এক হচ্ছে তীব্র আলোক ও অক্সিজেনের উপস্থিতিতে ক্লোরোফিলের আলোক জারণ বা ফটো অক্সিডেশন থেকে রক্ষা করে ক্যারোটিনয়েডস। আর 2 ক্যারোটিনয়েডস এর সাহায্যকারী রঞ্জক হিসেবে সৌরশক্তিকে শোষণ করে তাদের উত্তেজিত শক্তি ক্লোরোফিল এতে স্থানান্তরিত করে। 4 দিয়েছে হৃৎপ্রাচীর সংলগ্ন বিশেষ সংযোজী কলা হিসাবে এসএ নোড আর পার্কিনজি তন্তুর ভূমিকা উল্লেখ করো। এই যে সাইনো অ্যাট্রিয়াল নোড বা এসএ নোড, এই যে ডান অলিন্দের ওপরে যেখানে ঊর্ধ্ব মহাশিরা প্রবেশ করে তার পাশে অবস্থিত। এটি ছোট চ্যাপ্টা উপবৃত্তাকার পরিবর্তিত পেশি হৃৎছন্দের উৎপত্তি করে বলে এসএ নোডকে হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকার বা ছন্দ নিয়ামক বলে। এখান থেকে সমগ্র অলিন্দে দ্রুত স্পন্দন প্রবাহ ছড়িয়ে পড়ে। স্পন্দন হার গড়ে 72 পার মিনিট, মানে 1 মিনিটে 72 বার আর কি, এই পর্যন্ত। আর বলেছে এসএ নোড, আর বলেছে পার্কিনজি তন্তুর ভূমিকা। আর পার্কিনজি তন্তু এইটা, এই যে হিজের বান্ডিলের ডান ও বাম শাখা থেকে সৃষ্টি হয়, নিলয়ের পার্শ্বপ্রাচীরে ছোট ছোট শাখায় ছড়িয়ে যায়। পার্কিনজি তন্তু দ্রুত স্পন্দনের জন্য সমগ্র নিলয় একসাথে সংকুচিত হয়। হৃৎপিণ্ডের সংযোজী কলার মধ্যে দিয়ে হৃৎস্পন্দন প্রবাহের গতিপথ নিচে দেওয়া হলো। এসএ নোড, আন্তঃনোড তন্তু, এভি নোড, হিজের বান্ডিল, পার্কিনজি তন্তু। 5 দিয়েছে রক্ত সঞ্চালনে ক্যালসিয়াম এবং ভিটামিন কে এর ভূমিকা উল্লেখ করো। এই যে রক্ততঞ্চন বিক্রিয়াতে প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন গঠন। এই পর্যায়ে সর্বপ্রথম থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম আয়নের সঙ্গে বিক্রিয়া করে প্রোথ্রম্বিনেজ উৎসেচক তৈরি করে। এই প্রোথ্রম্বিনেজ উৎসেচক ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে রক্ততঞ্চন বিরোধী পদার্থ হেপারিনকে নিষ্ক্রিয় করে। এরপরে ক্যালসিয়াম আয়ন, ভিটামিন কে প্রভৃতির উপস্থিতিতে প্রোথ্রম্বিনেজ প্রোথ্রম্বিন প্রোটিনকে থ্রম্বিনে পরিণত করে। তাহলে প্রোথ্রম্বিন প্লাস ক্যালসিয়াম আয়ন আর ভিটামিন কে মিলে হচ্ছে থ্রম্বিন। 6 দিয়েছে মানুষের মুখবিবরে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক কিভাবে হয়। এই যে মানবদেহে শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় পরিপাক কিভাবে হয়, মুখবিবরে পরিপাক, এই পয়েন্টটা শুধু দেবে। খাদ্য গ্রহণ করার পর শর্করা জাতীয় খাদ্য অর্থাৎ সিদ্ধ শ্বেতসার মুখবিবরে লালারসে টায়ালিন আর মল্টেজ উৎসেচকের সঙ্গে বিক্রিয়া করে সরল রূপে পরিণত হয়। প্রথম অবস্থায় টায়ালিন সিদ্ধ শ্বেতসারকে মল্টোজে পরিণত করে, পরে মল্টেজের প্রভাবে গ্লুকোজে পরিণত হয়। এই জন্য খাদ্য মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে ভাত অথবা রুটির কোনো স্বাদ পাওয়া যায় না, পরে গ্লুকোজ সৃষ্টি হলে মিষ্টি স্বাদ পাওয়া যায়। সিদ্ধ শ্বেতসার টায়ালিন মল্টোজ হচ্ছে, মল্টেজের উপস্থিতিতে গ্লুকোজে পরিণত হচ্ছে। 7 দিয়েছে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কেন। এই যে ধূমপানের ক্ষতিকারক প্রভাব, ধূমপান শ্বাসতন্ত্রের পক্ষে ক্ষতিকারক। এই ধূমপান দু প্রকার, সক্রিয় আর নিষ্ক্রিয়। সক্রিয় ধূমপান হলো সিগারেট, বিড়ি, চুরুট ইত্যাদি সহকারে সরাসরি ধূমপান। তামাকের দহনের ফলে সৃষ্ট ধোঁয়া সরাসরি সক্রিয়ভাবে ফুসফুস গ্রহণ করে। আবার সক্রিয় ধূমপায়ীদের ধারে কাছে অবস্থানের কারণে অনিচ্ছাকৃতভাবে সিগারেট, বিড়ি, চুরুট ইত্যাদি তামাকজাত ধোঁয়া গ্রহণে বাধ্য হলে তাকে নিষ্ক্রিয় ধূমপান বলে। ধূমপানের ফলে রোগের সম্ভাবনা বৃদ্ধি পায়, যেমন ফুসফুসের ক্যান্সার, ব্রঙ্কাইটিস, এফাইসেমা। সিগারেটের ধোঁয়ায় ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ কার্সিনোজেন এবং সিলিওটক্সিন নামক বিষাক্ত পদার্থ পাওয়া যায়, যার প্রভাবে শ্বসন পথের সিলিয়াগুলো ক্ষতিগ্রস্ত হয়, ফলে ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধের সম্ভাবনা হ্রাস পায়। ধূমপানের ফলে যে ধোঁয়া নির্গত হয় তার মধ্যে উপস্থিত কার্সিনোজেনগুলি হচ্ছে পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন সমূহ, ভিনাইল ক্লোরাইড, নাইট্রাস অ্যামিন ইত্যাদি। এছাড়া এতে নিকোটিন এবং কার্বন মনোক্সাইডও পাওয়া যায়। তো এইটুখানি লিখবে এখান থেকে, যে ধূমপান কেন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এখান থেকে এইটুখানি। বিভাগ ঘতে আসি। এখানে 7 কতে এবিসি বলেছে, অংশগুলোর নাম লেখো। এখানে এই বাম বৃক্ক, বি হচ্ছে বাম গোবিনী, আর এটা হচ্ছে মূত্রাশয়। এবার বলেছে বৃক্কের গঠনগত কার্যগত এককের নাম এবং মূত্র উৎপাদনে সেই এককের ভূমিকা
উল্লেখ করো। তাহলে বৃক্কের গঠনগত কার্যগত একক হচ্ছে নেফ্রন। তাহলে মূত্র উৎপাদনে নেফ্রনের ভূমিকাটা বলতে হবে। এই যে মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকা, তাহলে বৃক্কের গঠনগত কার্যগত একক নেফ্রন, এটা একটু দেখিয়ে দিই। এই যে বৃক্কের গঠনগত কার্যগত একককে নেফ্রন বলে। এবার বলেছে মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকা, এই পয়েন্টটা দেবে। নেফ্রনে মূলত 4টি বিশেষ পদ্ধতি সংগঠনের ফলে মূত্র তৈরি হয়। একটা হচ্ছে রক্তের পরিস্রাবন, তারপরে আয়নের সক্রিয় পুনঃশোষণ, রেচন পদার্থের ক্ষরণ, জলের নিষ্ক্রিয় পুনঃশোষণ। রক্তের পরিস্রাবন, রেচন পদার্থ মিশ্রিত রক্ত গ্লোমেরিউলাসে এলে রক্তরসের প্রোটিন ও রক্তকণিকা বাদে বাকি অংশ ছেঁকে বোম্যান ক্যাপসুলে প্রবেশ করে। এই প্রক্রিয়াকে পরিস্রাবন বলে। এভাবে প্রতিদিন প্রায় 160 থেকে 170 লিটার গ্লোমেরিউলার পরিশ্রুত বা প্রাথমিক মূত্র তৈরি হয়। এতে জল, ইউরিয়া, ইউরিক অ্যাসিড প্রভৃতি নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ, খনিজ লবণ, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড প্রভৃতি থাকে। গ্লোমেরিউলাস থেকে বৃক্কীয় নালিকা দিয়ে প্রবাহের সময় গুরুত্বপূর্ণ উপাদানগুলি শোষিত হয়, ফলে শেষ অবধি দিনে মাত্র 1.5 লিটার মূত্র তৈরি হয়। 2 হচ্ছে আয়নের সক্রিয় পুনঃশোষণ। গ্লোমেরিউলাস থেকে নিকটবর্তী সংবর্ত নালিকায় গ্লোমেরিউলার পরিশ্রুত প্রবেশ করলে সোডিয়াম আয়নের সক্রিয় পুনঃশোষণ ঘটে। এছাড়াও দেহের প্রয়োজনীয় পদার্থগুলি যেমন গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড প্রভৃতি নালিকাকে ঘিরে বিন্যস্ত রক্তজালক কে রক্তে পুনঃশোষিত হয়ে ফিরে যায়। হেনরির লুপ দূরসংবর্ত নালিকা, সংগ্রাহী নালিকাও গুরুত্বপূর্ণ উপাদানগুলিকে পুনঃশোষণ করে। রেচন পদার্থের ক্ষরণ, বিক্রিয় নালিকা সংলগ্ন রক্তজালক থেকে কতগুলি ক্ষতিকর রেচন পদার্থ যেমন অ্যামোনিয়া, পটাশিয়াম আয়ন, হাইড্রোজেন আয়ন, হিপিউরিক অ্যাসিড এবং ক্রিয়েটিন বৃক্কীয় নালিকায় ক্ষরিত হয়। বৃক্কীয় নালিকা দূরসংবর্ত নালিকা ও সংগ্রাহী নালিকা ক্ষরণে অংশ নেয়। জলের নিষ্ক্রিয় পুনঃশোষণ, সোডিয়াম ও ক্লোরাইডের সক্রিয় শোষণের সঙ্গে সঙ্গে দেহের পক্ষে প্রয়োজনীয় জলের নিকটবর্তী সংবর্ত নালিকাতে পুনঃশোষণ ঘটে। এছাড়াও হেনরির লুপ ও দূরবর্তী নালিকাতেও জলের পুনঃশোষণ ঘটে। এইভাবে পরিস্রাবন আর পুনঃশোষণের পর ক্ষরিত পদার্থ সহ ঘনমূত্র তৈরি হয়। অথবাতে দিয়েছে ছবি খ, মানে এই ছবিটাতে বলেছে এ বি অংশ চিহ্নিত করো। এ হচ্ছে ত্রিপত্র কপাটিকা, বি হলো দ্বিপত্র কপাটিকা। বলেছে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কম অক্সিজেন যুক্ত রক্তের সংবহনের পর্যায়ক্রমিক ধাপগুলি ব্যাখ্যা করো। আচ্ছা, আমাদের এখানে শুধু বলেছে কম অক্সিজেন যুক্ত রক্ত, মানে CO2 যুক্ত রক্ত। তো হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে সিস্টোল আর প্রসারণকে ডায়াস্টোল বলে। হৃৎপিণ্ডের মধ্যে একবার সম্পূর্ণ রক্ত সংবহনে যে পর্যায়গুলি ঘটে তা হচ্ছে অলিন্দে রক্তের প্রবেশ, অলিন্দের ডায়াস্টোল। অলিন্দ দুটি ডায়াস্টোল বা শিথিল অবস্থায় থাকাকালীন দুটো ঘটনা ঘটে। একটা হচ্ছে সমগ্র দেহের অধিক CO2 যুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করে। তারপরে নিলয়ে রক্ত প্রেরণ, অলিন্দের সিস্টোল, নিলয়ে ডায়াস্টোল। রক্তপূর্ণ অলিন্দ দুটি এরপর সিস্টোল বা সংকোচন ঘটে। এ সময় নিলয়ে দুটো ডায়াস্টোল থাকে। এর ফলে ডান অলিন্দ থেকে অধিক CO2 যুক্ত রক্ত ডান নিলয়ে ঢোকে। নিলয় থেকে রক্ত নিক্ষেপ, মানে নিলয়ের সিস্টোল। এরপর রক্তপূর্ণ নিলয় দুটি সিস্টোল বা সংকোচন হয়। এই সময় অলিন্দ বন্ধ থাকায় কপাটিকা দিয়ে ডান নিলয় থেকে অধিক CO2 যুক্ত রক্ত ফুসফুসে ধমনী দিয়ে ফুসফুসে চলে যায়। আর এরপরে আমাদের শুধু CO2 যেহেতু বলেছে তাই O2 আর বলার দরকার নেই। এবার নিলয়ের প্রসারণ বা ডায়াস্টোল। সবশেষে নিলয়ের প্রসারণে শিরা রক্ত অলিন্দে আসে এবং চক্রটি সম্পূর্ণ হয়। হৃৎপিণ্ডের রক্ত সংবহনে চক্রাকার হৃদচক্রের এই ছকটা দিয়ে দেবে। এই CO2 যুক্ত রক্ত ফুসফুসে চলে যায় মানুষ, তখন সেখান থেকে আর কি শুদ্ধ হয়ে যায়। 8 দিয়েছে কপ্রোফ্যাগি, পুষ্টি পদ্ধতি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। এই যে কপ্রোফ্যাগি মানে মলভোজী, যেসব প্রাণী নিজের বা অন্য প্রাণীর দেহ থেকে নির্গত মল খাদ্যরূপে গ্রহণ করে তাদের কপ্রোফ্যাগি বলে। যেমন শুয়োর শাকাশি প্রাণীর মল থেকে পুষ্টি লাভ করে। 2 হচ্ছে শিশু হাতি, পান্ডা, হিপোপটেমাস তাদের মায়ের মল খায় উৎসেচক পাওয়ার জন্য। 3 গিনিপিগ, উইপোকা, গুবরে পোকা, মাছি নিজেদের মল খায়। ওর সাথে রয়েছে রক্তের উৎস্রোতে বাষ্পমোচন টানের ভূমিকা উল্লেখ করো। এই যে রসের উৎস্রোতে এই যে বাষ্পমোচন টানার সমসংযোগ আসক্তি বল। বিজ্ঞানী ডিকসন আর জলি
এই মতবাদটি প্রথম প্রচলন করেন। জাইলেম বাহিকা দিয়ে পাতায় জল ও খনিজ লবণের উৎস্রোত প্রকৃতপক্ষে দুটি পদ্ধতি দ্বারা ঘটে। একটা বাষ্পমোচন টান। পাতার পত্ররন্ধ্র দিয়ে বাষ্পমোচন দ্বারা জল বাষ্পীভূত হলে জাইলেম বাহিকা অবস্থিত জল যে টান বল অনুভব করে তাকে বাষ্পমোচন টান বলে। এর মান প্রায় 20 বায়ুমণ্ডলীয় চাপের সমান। এই প্রচণ্ড টান বলের প্রভাব মূল অবধি বিস্তৃত হয়। আমাদের শুধু বাষ্পমোচন টানের ভূমিকা বলেছে, আর এটা হচ্ছে তোমার 2 নাম্বার আছে। বাষ্পমোচন টানের ভূমিকা উল্লেখ করো 3 নাম্বার। আচ্ছা, অথবাতে দিয়েছে সালোক সংশ্লেষ আলোক নিরপেক্ষ দশায় কিভাবে CO2 স্থিতিকরণ ঘটে। এই যে আলোক নিরপেক্ষ দশা বা কার্বন বিক্রিয়াতে এই যে আলোক নিরপেক্ষ দশার পদ্ধতিগুলি হলো, এক হচ্ছে এই যে CO2 স্থিতিকরণ, আর পিজিএ সংশ্লেষ। কেলভিন চক্রের প্রথম ধাপে CO2 গ্যাস রাইবোলুজ বিসফসফেট কার্বক্সি অক্সিনেজের উৎসেচকের সহায়তায় রাইবোলুজ বিসফসফেট নামক 5 কার্বনযুক্ত যৌগের সঙ্গে যুক্ত হয়ে ফসফোগ্লিসারিক অ্যাসিড বা পিজিএ উৎপন্ন করে। এই বিক্রিয়ায় CO2 স্থিতিকরণ ঘটে। এই বিক্রিয়াটা লিখে দেবে। আর পিজিএ সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ। এই পর্যায়ে বায়ুমণ্ডলে CO2 থেকে কোষস্থ যৌগে কার্বন অঙ্গীভূত হয়, তাই এই বিক্রিয়াকে অঙ্গার-আত্তীকরণ বলে। ওর সাথে রয়েছে মূত্র সৃষ্টিতে বৃক্কীয় নালীর ভূমিকা উল্লেখ করো। মূত্র সৃষ্টিতে বৃক্কীয় নালিকা, এই যে বৃক্কীয় নালিকা বা রেনাল টিউবিউল। বাউম্যানস ক্যাপসুলের পরবর্তী নালীর মতো যে অংশ সংগ্রাহী নালী পর্যন্ত বিস্তৃত থাকে তাকে বৃক্কীয় নালিকা বা রেনাল টিউবিউল বলে। কাজ হচ্ছে ম্যালাপিজিয়ান কর্পাসাল থেকে সংগৃহীত গ্লোমেরুলার পরিশ্রুত বৃক্কীয় নালিকা দিয়ে পরিবাহিত হয়। এই পরিবহনের সময় রক্তে প্রয়োজনীয় উপাদানগুলি নির্বাচিত বিশোষণ হয় এবং জলের পুনর্বিশেষণ ঘটে, অবশিষ্ট তরল মূত্র তৈরি করে। বৃক্কীয় নালিকা 3টে অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে নিকটবর্তী সংবর্ত নালিকা বা পরা সংবর্ত নালিকা। ম্যালপিজিয়ান কর্পাসালের নিচ থেকে হেনরির লুপ পর্যন্ত বিস্তৃত বৃক্কীয় নালিকার অংশকে নিকটবর্তী সংবর্ত নালিকা বলে। কাজ গ্লোমেরুলাসে উৎপন্ন পরিশ্রুত তরল থেকে সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড প্রভৃতি উপাদানগুলি নিকটবর্তী সংবর্ত নালিকায় নির্বাচিত পুনর্বিশোষণ ঘটে এবং তা পুনরায় রক্তে ফিরে যায়। 2 হচ্ছে হেনরির লুপ। নিকটবর্তী সংবর্ত নালিকার নিচে ইংরাজি ইউ অক্ষরের মতো আকৃতি তুলনামূলক ক্ষুদ্র ব্যাসযুক্ত বৃক্কীয় নালিকার অংশকে বলে হেনরির লুপ। এটি বৃক্কের মেডালা অংশে বিস্তৃত থাকে। এর দুটো বাহু পাতলা প্রাচীর বিশিষ্ট নিম্নমুখী বাহু যা বৃক্কীয় মেডালাতে প্রবেশ করে, আর স্থূল প্রাচীরযুক্ত ঊর্ধ্বমুখী বাহু যা মেডালা থেকে নির্গত হয়। কাজ হচ্ছে হেনরির লুপ থেকে নিষ্ক্রিয় পদ্ধতিতে জলের বিশোষণ ঘটে, আর সক্রিয় পদ্ধতিতে সোডিয়াম ক্লোরাইড ও পটাশিয়াম আয়ন বিশোষিত হয়। হেনরির লুপে গ্লোমেরুলাসে পরিস্রাবিত তরল আরও ঘন হয়, আর দূরবর্তী সংবর্ত নালিকায় হেনরির লুপ পরবর্তী বৃক্কীয় নালিকা দ্বিতীয় পেঁচানো নালীর মতো অংশকে দূরবর্তী সংবর্ত নালিকা বলে। কাজ হচ্ছে প্রধানত ভ্যাসোপ্রেসিন বা এডিএইচ হরমোনের নিয়ন্ত্রণে বৃক্কীয় নালিকার এই অংশে জলের পুনর্বিশোষণ হয় এবং অতিসারক অর্থাৎ দেহ তরলের থেকে বেশি ঘনত্বের মূত্র তৈরি হয়। এছাড়াও এই অংশ থেকে পটাশিয়াম এবং অ্যামোনিয়াম আয়ন খরিত হয়ে নালিকার ভিতর মূত্রে প্রবেশ করে। 9 থেকে আসি উদ্ভিদের অপরিহার্য খনিজ পদার্থে যেকোনো 3টি সাধারণ কাজ উল্লেখ করো। এই যে উদ্ভিদীয় অপরিহার্য মৌলের সাধারণ কাজ, একটা হচ্ছে প্রোটোপ্লাজম গঠন। এখানে 3টে কাজ বলেছে। উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, ক্লোরোফিল, সাইটোক্রোম, ফেরিডক্সিন প্রভৃতি গুরুত্বপূর্ণ গঠনগত উপাদান থাকে। এগুলির গঠনে বিভিন্ন অপরিহার্য মৌল যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, ম্যাগনেসিয়াম, আয়রন অংশ নেয়। বি হচ্ছে উৎসেচক গঠন। কোষের বিপাকীয় কাজে বিভিন্ন উৎসেচকের প্রয়োজন হয় যেমন হেক্সোকাইনেজ, আরইউবিপি, কার্বক্সিলেজ প্রভৃতি। এগুলির গঠনে অপরিহার্য মৌলগুলি সাহায্য করে। উৎসেচকগুলি মূলত প্রোটিনধর্মী, তাই সি মানে কার্বন, এইচ হাইড্রোজেন, এন নাইট্রোজেন ও অক্সিজেন মৌলগুলির গঠনে অংশ নেয়। তাছাড়া উৎসেচকের কাজে সহায়তাকারী কোফ্যাক্টর রূপে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম ইত্যাদি ধাতব খনিজ সাহায্য করে। আর 3 হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। ইলেকট্রন বাহক রূপে
কোষের বিভিন্ন জারণ বিজারণ বিক্রিয়া কাজ করে বেশ কিছু অপরিহার্য খনিজ। এছাড়া জলসাম্য নিয়ন্ত্রণ আছে ক্লোরোফিল সংশ্লেষ, বাফার ক্রিয়া, এর থেকে যে কোনো তিনটে বলে দেবে। ওর সাথে আছে জারণের প্রকৃতি ও উৎপন্ন শক্তির ভিত্তিতে সবাত এবং অবাত শ্বসনের পার্থক্য উল্লেখ করো। তো সবাত আর অবাত শ্বসনের পার্থক্য, এই যে জারণ, সবাত শ্বসন হচ্ছে সম্পূর্ণ জারণ ঘটে, অবাত শ্বসনে অসম্পূর্ণ জারণ ঘটে। আর এতে উৎপন্ন শক্তির পরিমাণ 686 ক্যালোরি পার গ্রাম অণু গ্লুকোজ, আর এতে 50 কিলো ক্যালোরি পার গ্রাম অণু গ্লুকোজ। উৎপন্ন অন্তিম বস্তু সবাত শ্বসনে হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর জল, অবাত শ্বসনে কার্বন ডাই অক্সাইড আর অজৈব অক্সাইড। অথবাতে দিয়েছে রক্ত সঞ্চালনের ক্ষেত্রে ক্রস ম্যাচিং এর ভূমিকা উল্লেখ করো। এই যে ক্রস ম্যাচিং, এই পয়েন্টটা লিখবে। যে ব্যক্তির দেহে রক্ত সঞ্চারণ হবে তার রক্তের সঙ্গে দাতার রক্ত সামঞ্জস্যপূর্ণ কিনা তা নির্ণয় করাই হলো ক্রস ম্যাচিং। রক্ত সঞ্চারণের পূর্বে দাতা এবং গ্রহীতার ক্রস ম্যাচিং অবশ্যই পালনীয় কর্তব্য। ক্রস ম্যাচিং এ প্রথমে দাতা ও গ্রহীতার এবি ও আরএইচ রক্ত গ্রুপ নির্ণয় করা হয়। মূলত গ্রহীতার সিরামকে দাতার রক্ত কোষগুচ্ছের সঙ্গে বিক্রিয়া করতে দিয়ে দেখা হয় যে দাতার দেহে গ্রহীতার অ্যান্টিজেনের বিরুদ্ধে কোনো অ্যান্টিবডি তৈরি হচ্ছে কিনা। এই পর্যন্ত। ফ্লোয়েমের মধ্যে দিয়ে কিভাবে খাদ্য পরিবাহিত হয়? ফ্লোয়েমের মধ্যে দিয়ে এই যে খাদ্য পরিবহনের ধাপসমূহ, ফ্লোয়েমের মধ্যে দিয়ে খাদ্য পরিবহন চাপ প্রবাহ মডেল দ্বারা ব্যাখ্যা করা হয়। একটা হচ্ছে ফ্লোয়েম লোডিং, পাতায় উৎপন্ন সুক্রোজ মেসোফিল কোষ থেকে পাতার শিরায় অবস্থিত সিগনলে প্রবেশ করে, সক্রিয় পরিবহন দ্বারা ফ্লোয়েম লোডিং ঘটে থাকে। দুই, জাইলেম থেকে জল প্রবেশ, এটা আচ্ছা এইটা বলবে যে উদ্ভিদের পাতায় উৎপন্ন খাদ্য অথবা মূল কাণ্ড প্রভৃতি সঞ্চয় অঙ্গে সঞ্চিত খাদ্য ফ্লেম কলার মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়ে। বৈশিষ্ট্য এক হচ্ছে ফ্লেম দ্বারা খাদ্যের নিম্নমুখী আর পার্শ্বমুখী পরিবহন ঘটে। দুই, ফ্লোয়েমে পরিবাহিত খাদ্য হলো মূলত সুক্রোজ শর্করা যা মেসোফিল কোষে তৈরি হয়। তিন, ফ্লোয়েমের শিবনল দ্বারা প্রধানত খাদ্য পরিবাহিত হয়। শিব ছিদ্রপথে এই শিবনলগুলি যোগাযোগ রাখে, সঙ্গী কোষও এই প্রক্রিয়াতে সাহায্য করে। চার, মেসোফিল কোষ থেকে শিবনলে সুক্রোজের প্রবেশকে ফ্লোয়েম লোডিং বলে, আর পক্ষান্তরে কলাকোষে শিবনল থেকে খাদ্য স্থানান্তরকে ফ্লোয়েম আনলোডিং বলে।